হ্যালো স্টুডেন্টস। সো এই ক্লাসে আমরা কতগুলো এমসিকিউ ডিসকাস করব, যে এমসিকিউগুলো হবে মুভিং চার্জেস অ্যান্ড ম্যাগনেটিজম এই চ্যাপ্টার থেকে, এবং যেগুলো হবে এনসিইআরটি বেসড এবং অবভিয়াসলি নিট লেভেল। ঠিক আছে, তো আমরা চলে যাই আজকের ডিসকাশনে। তো যাওয়ার আগে, ওই চ্যাপ্টারে যাওয়ার আগে, নতুন চ্যাপ্টারে যাওয়ার আগে যে দুটো হোমওয়ার্ক দেওয়া হয়েছিল আগের সেশনে, সেই দুটো হোমওয়ার্কের সলিউশনগুলো ডিসকাস করে নিই আজকে। আশা করি তোমরা অনেকেই সলভ করেছো। তো এই ফার্স্ট কোশ্চেনের হোমওয়ার্ক, ফার্স্ট কোশ্চেনের সলিউশন হবে 6 অ্যাম্পিয়ার। ঠিক আছে, 6 অ্যাম্পিয়ার যারা যারা সলভ করেছো তাদের জন্য কনগ্রাচুলেশন। তো কিভাবে সলভ করবে এটা দেখা যাক কিভাবে সলভ হচ্ছে। তো দেখো, এই যে 11 অ্যাম্পিয়ার কারেন্ট দেওয়া রয়েছে সেটা হচ্ছে মেন কারেন্ট। ঠিক আছে, এবং তিনটে রেজিস্টার্স 2 ওহম, 1 ওহম আর 3 ওহম, এই তিনটে রেজিস্ট্যান্স রয়েছে প্যারালালে। ঠিক আছে, তো এখানে কারেন্ট টোটাল 11 অ্যাম্পিয়ার কারেন্ট তিনটে পার্টে ডিভাইড হয়ে যাবে। ঠিক আছে, তো এখানে যেহেতু আমরা কারেন্টের ভ্যালুটা ইজিলি বার করতে পারবো না, সেই জন্য আমরা কী করবো, সেই জন্য তিনটে প্যারালাল রেজিস্ট্যান্সের ইকুইভ্যালেন্ট বার করে নেব। তাহলে তার ইকুইভ্যালেন্ট কী হয়ে যাবে, 1/RP ইকুয়াল টু 1/2 প্লাস 1/1 প্লাস 1/3। সো এটা কত হয়ে যাবে, এটা হয়ে গেল 3 দুগুণে 6 হচ্ছে এলসিএম, 3 প্লাস 6 প্লাস 2। সো এটা হয়ে গেল 11/6। সো আর প্যারালাল কত হয়ে গেল, 6/11। ঠিক আছে, তো এই তিনটে রেজিস্ট্যান্স, এই টোটাল কম্বিনেশনের অ্যাক্রসে পোটেন্সিয়াল কত হয়ে যাবে, পোটেন্সিয়াল ভি ইকুয়াল টু মেন কারেন্ট আই ইন্টু প্যারালাল কম্বিনেশনের রেজিস্ট্যান্স। সো 11 ইন্টু 6/11, এটা হয়ে গেল 6 ভোল্ট। সো 6 ভোল্ট হচ্ছে সোর্স। তো দেখো, তিনটে রেজিস্ট্যান্স যখন প্যারালাল, তখন প্রত্যেকটা রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ কত হবে এটা, কারণ আমরা প্যারালাল কম্বিনেশনের একটা প্রপার্টিজ জানি যে ভোল্টেজ সেম থাকে অ্যাক্রস অল দ্য রেজিস্ট্যান্সেস, তাই তো। তো আমাকে এখন বলেছে 1 ওহমের মধ্য দিয়ে কারেন্ট, অ্যামমিটারের রিডিং মানে কি 1 ওহমের মধ্য দিয়ে কারেন্ট, বিকজ অ্যামমিটার কানেক্টেড রয়েছে 1 ওহমের সাথে। ঠিক আছে, তো 1 ওহম এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ কত, 6 ভোল্ট। সো কারেন্ট অর অ্যামমিটার রিডিং কত হয়ে যাবে, আই ইকুয়াল টু V/R। ভি কত, 6 ভোল্ট, আর কত 1 ওহম। সো হয়ে গেল 6 অ্যাম্পিয়ার। সো অ্যামমিটারের রিডিং কত হয়ে গেল, 6 অ্যাম্পিয়ার। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। পরের হোমওয়ার্কের সলিউশনে চলে যাই। পরের সলিউশন হচ্ছে এটা, যার এটাও আশা করি তোমরা অনেকেই সলভ করেছো। কারেক্ট অপশানটা দেখে নিই। কারেক্ট অপশান বলছে 4 এবং 12, অপশান সি 4 অ্যান্ড 12 ওহম। ঠিক আছে, তো দেখে নিই। এটা এখানে একটা ছোট্ট ট্রিক্স রয়েছে, সেটা ইউজ করলেই খুব সহজে হয়ে যাবে। দেখো, বলেছে কি আ টেকনিশিয়ান হ্যাজ অনলি টু রেজিস্ট্যান্স কয়েলস, বাই ইউজিং দেম সিঙ্গলি, ইন সিরিজ অর ইন প্যারালাল, আমরা এই 4টে রেজিস্ট্যান্স পেতে পারি। ঠিক আছে, যদি সিঙ্গলি ইউজ করি তাহলে দুটো রেজিস্ট্যান্সের জন্য দুটো ভ্যালু পাবো, সিরিজ করলে একটা, প্যারালাল করলে একটা, টোটাল 4টে ভ্যালু। ঠিক আছে, এবার যদি আমার ওই দুটো রেজিস্ট্যান্স R1 অ্যান্ড R2 হয়, ঠিক আছে, এদেরকে যদি সিরিজে কানেক্ট করা হয়, সিরিজ কম্বিনেশনে কী হয়, সিরিজ কম্বিনেশনে সিম্পল অ্যাডিশন হয়, এবং সিরিজ কম্বিনেশনে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেটা এই দুটো রেজিস্ট্যান্স R1 R2 থেকে বেশি হবে। তার মানে এই 4টের মধ্যে যেটা ম্যাক্সিমাম ভ্যালু সেটা সিরিজের জন্য হবে। তাহলে সিরিজের জন্য চলে গেল 16 ওহম। এরপরে এই দুটোকে যদি প্যারালালে কানেক্ট করা হয়, প্যারালালে কানেক্ট করলে কি হয়, প্যারালালে কানেক্ট করলে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হয় সেটা R1 আর R2 যে দুটো রেজিস্ট্যান্স সার্কিটে থাকে তাদের থেকেও কমে যায়। তাহলে এখানে 4টে রেজিস্ট্যান্সের মধ্যে সব থেকে ছোটো ভ্যালু কত, 3। তাহলে প্যারালাল কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট হয়ে যাবে 3 ওহম। তাহলে সিরিজ আর প্যারালালের পার্ট চলে গেল। বাকি এদেরকে সিঙ্গলি ইউজ করলে তাহলে কি কি পড়ে থাকলো, 4 আর 12। তাহলে সিঙ্গলি যখন ইউজ করছি একটা রেজিস্ট্যান্স হবে 4 ওহম আর একটা রেজিস্ট্যান্স 12 ওহম। তাহলে আমার কারেক্ট অপশান হয়ে যাবে 4 ওহম অ্যান্ড 12 ওহম। আশা করি বোঝা গেছে এই ট্রিক্স। তাহলে এই দুটো সলিউশন, এই দুটো হোমওয়ার্ক দেওয়া ছিল আগের চ্যাপ্টারের এবং আগের সেশনে দেওয়া হয়েছিল, তো তাদের সলিউশনও করে দেওয়া হলো। ঠিক আছে, এবার চলে যায় আজকের পার্টে। আজকের পার্টের প্রথম কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 1। এই নাও তোমাদের টাইমার স্টার্ট করে দিলাম। ঠিক আছে, ট্রাই করো তোমরা সবাই। ঠিক আছে, কোশ্চেনটা ভালো করে পড়ো, টাইমার চলতে শুরু করেছে, ট্রাই করো সবাই। কনসিডার অ্যান ইনফাইনাইটলি লং কারেন্ট ক্যারিং সিলিন্ড্রিক্যাল স্ট্রেট ওয়্যার হ্যাভিং রেডিয়াস a, then ratio of magnetic field at distance a/3 and 2a from the wire is। ঠিক আছে, একটা পয়েন্ট রয়েছে ভেতরে আর একটা পয়েন্ট বাইরে, একটা a/2 একটা 2a।
তাহলে তোমাদের টাইম প্রায় শেষের দিকে আশা করি তোমরা সলভ করছো। ইয়েস ইয়েস, তো সময় খতম। তো দেখে নিই কারেক্ট অ্যান্সার হচ্ছে বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, কিভাবে? তো এই ধরো সিলিন্ড্রিক্যাল কারেন্ট ক্যারিং কন্ডাক্টর, ঠিক আছে, যার এটা হচ্ছে অ্যাক্সিস থেকে আমরা ডিস্টেন্স মেজার করব। ঠিক আছে, এর রেডিয়াস হচ্ছে এ, একটা পয়েন্ট a/3 অ্যাট এ ডিস্টেন্স a/3, তার মানে ওটা হচ্ছে ইনসাইড পয়েন্ট, আর একটা ডিস্টেন্স 2a-তে, সেটা হচ্ছে আউটসাইড পয়েন্ট। ঠিক আছে, এটা হচ্ছে আউটসাইড পয়েন্ট আর এটা হচ্ছে ইনসাইড পয়েন্ট। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে দেখে নিই যে এই কারেন্ট ক্যারিং সিলিন্ড্রিক্যাল কন্ডাক্টরের জন্য ইনসাইড এবং আউটসাইডে ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা কী হয়। তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা হয় বি ইকুয়াল টু μ0/4π 2IR/a², যেখানে আর হচ্ছে লেস দ্যান এ, তার মানে ইনসাইড পয়েন্ট। এবং আউটসাইডে ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা হচ্ছে μ0/4π 2I/R, ঠিক আছে, যেখানে আর গ্রেটার দ্যান এ, তার মানে এটা হচ্ছে ইনসাইডের, এটা হচ্ছে আউটসাইডের। এবার দেখো অ্যাট এ ডিস্টেন্স a/3, যেটা হচ্ছে ইনসাইড পয়েন্ট, তাহলে বি ইনসাইড সেটা কত হয়ে যাবে, μ0/4π 2I, আচ্ছা এটা কত দিয়েছে a/3, তাহলে a/3 আর হয়ে গেল a/3/a²। এটাকে যদি একটু ছোট্ট করে লিখে নিই তাহলে হয়ে গেল μ0/4π, একটা এ কেটে গেল, তাহলে μ0I করে দিলাম আর এখানে a করে দিলাম, তাহলে থাকলো 2/3। আর বি আউটসাইডে হয়ে গেল অ্যাট এ ডিস্টেন্স 2a বলেছে, তার মানে আর এর জায়গায় 2a বসবে, তাহলে μ0/4π 2I/2a, তাহলে এটার টার্মসে যদি লিখি তাহলে এটা হয়ে গেল μ0I/4πa, 2 কেটে গেল। ঠিক আছে, তাহলে ইনসাইডে হচ্ছে এটা, আউটসাইডে এটা। ঠিক আছে, এবার এদের রেশিও বলেছে কোনটা বাই কোনটা, ইনসাইড বাই আউটসাইড, তাহলে বি ইনসাইড বাই বি আউটসাইড। তাহলে দেখো এই পার্টটা কেটে যাবে, μ0I/4πa μ0I/4πa, ইনসাইড বাই আউটসাইড 2/3/1, তাহলে এটা হয়ে গেলো 2/3। তাহলে কারেক্ট অপশান হয়ে গেল 2/3। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। চলে যাই আজকের পরের কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 2। এই নাও তোমাদের টাইমার স্টার্ট করে দিলাম। কোশ্চেনটা ভালো করে পড়ো, তারপর সলভ করো। An arrangement of 3 parallel straight wires placed perpendicular carrying same current I along the same direction as shown in figure. Magnitude of force per unit length বার করতে বলেছে on the middle wire B। ঠিক আছে, তাহলে সময় শেষের দিকে তাড়াতাড়ি ট্রাই করো। কোশ্চেন নাম্বার 2 এবং সময় হয়ে গেল শেষ। দেখে নিই কারেক্ট অপশান বলছে অপশান সি। কীভাবে এটা দেখো, তিনটে ওয়্যারকেই এখানে ডট দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, মানে কারেন্টের ডাইরেকশান হচ্ছে আউটওয়ার্ড। ঠিক আছে, ডট দিয়ে রিপ্রেজেন্ট করা মানে হচ্ছে কারেন্টের ডাইরেকশান পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড, তার মানে তিনটে ওয়্যারের মধ্যে দিয়ে একই দিকে কারেন্ট যাচ্ছে। ঠিক আছে, তার মানে প্যারালাল, ইনফাইনাইটলি লং প্যারালাল কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। এবার দুটো ওয়্যারের মধ্যে দিয়ে একই দিকে কারেন্ট গেলে তারা একে অপরকে কী করে, অ্যাট্রাক্ট করে। তাহলে বি এর ওপর এর জন্য ফোর্স পার ইউনিট লেন্থ এদিকে হবে, বি এর ওপর সি এর জন্য ফোর্স পার ইউনিট লেন্থ এদিকে হবে। ঠিক আছে, অ্যাট্রাক্ট করবে। আচ্ছা, এবার ফোর্স পার ইউনিট লেন্থ এইটার জন্য ফর্মুলা কত হবে, এটার জন্য এক্সপ্রেশন হয়ে যায় μ0/4π, তারপর 2I1 I2, দুটোর মধ্যেই কারেন্ট সেম, সো I², ডিস্টেন্স কত ডি। এইটার এক্সপ্রেশন কত হয়ে যাবে, একই এক্সপ্রেশন μ0/4π 2I²/d। ঠিক আছে, এবার দুটো পারপেন্ডিকুলার হওয়ার জন্য নেট যে ফোর্সটা সেটা এইভাবে কাজ করবে। ঠিক আছে, রেজাল্ট্যান্ট, তার নেট ফোর্স বা রেজাল্ট্যান্ট ফোর্স সেটা কি হয়ে যাবে, √F1² প্লাস F2²। আমি যদি এটার নাম দিই F1, এটার নাম হচ্ছে F1 আর এটার নাম হচ্ছে F2। ঠিক আছে, তাহলে দুটো একই ফোর্স হওয়ার জন্য এটার অ্যান্সার কত হয়ে যাবে, F1√2। F2 যাই কি লিখতে পারি, F1 লিখতে পারি, F1 = F2। ঠিক আছে, F1 = F2। তাহলে এবার এক্সপ্রেশন বসিয়ে দাও, μ0/4π 2I²/d ইন্টু √2। তাহলে এখানে 2 কেটে গেল, √2 আর 2 কেটে গিয়ে এখানে √2 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা হয়ে গেল μ0I²
বাই রুট টু পাই ডি। ঠিক আছে, তাহলে অপশান সি বোঝা গেছে আশা করি। কোশ্চেন নাম্বার 2 আশা করি বোঝা গেছে। জাস্ট কিসের ফর্মুলা, ফোর্স অন আ কারেন্ট ক্যারিং কন্ডাক্টর ডিউ টু অ্যানাদার প্যারালাল স্ট্রেট অর ইনফাইনাইটলি লং, ঠিক আছে, কারেন্ট ক্যারিং কন্ডাক্টর। চলে যায় আজকে পরের কোশ্চেনে। পরের কোশ্চেন নাম্বার 3। আর এই নাও তোমাদের টাইমার স্টার্ট করে দিলাম। খুব সোজা কোশ্চেন, ট্রাই করো একবার পড়ে নিয়ে ট্রাই করো। A proton and alpha particle both enter a region of uniform magnetic field B moving at right angle if the radius of circular orbits for particles is equal and kinetic energy acquired by proton is 1 MeV, তাহলে এনার্জি অ্যাকোয়ার্ড বাই আলফা পার্টিকেল কত হবে? চারটে অপশান দেওয়া রয়েছে। তো সময় শেষের দিকে 4, 3, 2 এবং হয়ে গেল সময় শেষ। তো দেখে নিই কারেক্ট অপশান বলছে অপশান বি 1 MeV, দ্যাট মিন সেম। তো দেখে নিই কী বলেছে। আর প্রোটন, রেডিয়াস অফ আলফা পার্টিকেল সেম। ঠিক আছে, আমরা কি জানি, যখন কোনো চার্জড পার্টিকেল ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডে পারপেন্ডিকুলারলি এন্টার করে তখন mv²/r সেন্ট্রিপেটাল ফোর্স, এটা হয় ম্যাগনেটিক ফোর্সের সাথে সমান। QVB হয় ম্যাগনেটিক ফোর্স, কেননা sin 91। তাহলে এখান থেকে তুমি mv পেয়ে যাবে QBR। এই mvটা কি, মোমেন্টাম p। তাহলে কাইনেটিক এনার্জির এক্সপ্রেশন কি হয়ে যাবে, p²/2m। ঠিক আছে, তাহলে p² মানে এটা হয়ে গেল q², b² r²/2m। ঠিক আছে, তাহলে দেখো কাইনেটিক এনার্জি কার সাথে রিলেটেড, বি তো কনস্ট্যান্ট, এখানে আর সেম বলেছে, আর সেম, 2 ও কনস্ট্যান্ট। তাহলে এখান থেকে কি লিখতে পারি যে কাইনেটিক এনার্জি ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু q²/m, তাই তো। তাহলে কাইনেটিক এনার্জির রেশিও কে প্রোটন দিয়েছে অ্যাকোয়ার্ড বাই প্রোটন, তাহলে কে পি লিখি আর এটা কে আলফা, সেটা কি হয়ে যাবে QP/Q আলফা তার স্কোয়ার, আর মাসের সাথে ইনভার্সলি রিলেটেড, তাহলে m α/mp। QP কত, P, আর Q আলফা হচ্ছে 2P। ঠিক আছে, m আলফা হচ্ছে 4m, আর m প্রোটন হচ্ছে m, 4 গুণ হয়। তাহলে দেখো 1/2 এর হোল স্কোয়ার, তাহলে 4, আর এই 4 কেটে যাবে, বাকি সব কোয়ান্টিটি কেটে গিয়ে দেখো এটা 1 হয়ে যাবে। তার মানে কাইনেটিক এনার্জি অফ প্রোটন আর কাইনেটিক এনার্জি অফ আলফা পার্টিকেল সেম হয়ে গেল। তার মানে প্রোটনের দেওয়া আছে 1 MeV, তাহলে আলফা পার্টিকেলেরও কত হয়ে যাবে 1 MeV। বোঝা গেছে। এখানে যেগুলো কনস্ট্যান্ট সেগুলোকে সরিয়ে দাও, দিয়ে প্রপোর্শনাল সাইন দিয়ে প্রপোর্শনাল ইকুয়েশান লেখো, এই হচ্ছে প্রপোর্শনাল ইকুয়েশান। ঠিক আছে, তারপর ভ্যালুগুলো বসালেই অ্যান্সার পেয়ে যাবে। ঠিক আছে, চলে যাই আজকের পরের কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 4। এই নাও তোমাদের টাইমার স্টার্ট করে দিলাম। এটা একটা ভালো কোশ্চেন, ট্রাই করো তোমরা সবাই, তারপর আমি বলে দেব। ঠিক আছে, তো ট্রাই করো। প্রথমে ম্যাগনেটিক ফিল্ড অ্যাট পি ডিউ টু গিভেন স্ট্রাকচার ইজ। তো এখানে স্ট্রাকচারটা দেখতেই পাচ্ছ, একটা পার্ট ক্লক, একটা পার্ট অ্যান্টি ক্লক, আবার একটা পার্ট ক্লক। ঠিক আছে, কিন্তু প্রত্যেকটা পার্টের একটা কমন জিনিস রয়েছে, সেটা হচ্ছে অ্যাঙ্গেল মেড অ্যাট দ্য সেন্টার, দ্যাট ইজ থিটা। সময় শেষের দিকে, 5 সেকেন্ড বাকি, 4 সেকেন্ড বাকি, তাড়াতাড়ি করো। আশা করি তোমরা কিছুটা ধরতে পেরেছো কিভাবে করতে হবে। সময় শেষ হয়ে গেল। দেখে নিই কারেক্ট অপশান বলছে অপশান বি। অপশান বি। কীভাবে দেখো, এখানে 3টে পার্টে কারেন্ট সেম। ঠিক আছে, এই যে দুটো পার্ট, এই পার্টটা এবং এই পার্টটা, এই দুটো পার্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড এই পয়েন্টে 0 হবে, কেননা পি পয়েন্টটা কোথায় লাই করছে, এই দুটো পার্টের সাথে একই লাইনে লাই করছে। ঠিক আছে, কোনো একটা স্ট্রেট পার্টের সাথে একই লাইনে লাই করলে সেই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ড হয়ে যায় 0। তাহলে ম্যাগনেটিক ফিল্ড কার জন্য পাবো, এই পার্টের জন্য ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট আর থার্ড পার্টের জন্য পাবো। ঠিক আছে, তাহলে যদি কোনো একটা সার্কুলার আর্ক থাকে, নট পুরো সার্কেল বা নট সেমি সার্কেল, সো যদি একটা আর্ক থাকে, যে আর্কটা সেন্টারে থিটা অ্যাঙ্গেল তৈরি করছে, তার জন্য ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা কি হয়, বি ইকুয়াল টু μ0/4π। ঠিক আছে, μ0/4π I θ/r। বি ইকুয়াল টু μ0/4π I θ/r। যদি এটা মনে না থাকে তাহলে এখান থেকে বার করে নিতে পারো যে পুরো সার্কেলের জন্য 2π অ্যাঙ্গেলের জন্য কত হয়, μ0I/2r, তাই তো। তাহলে থিটার জন্য কত হবে, থিটার জন্য হয়ে যাবে μ0I/2r
2r ইন্টু 2 পাই, দেন উপরে থিটা দিয়ে মাল্টিপ্লাই, তাহলে মিউ নট আই বাই 4 পাই আর উপরে হয়ে গেল আই থিটা। ঠিক আছে, আচ্ছা তাহলে ফার্স্ট পার্টের জন্য কি লিখতে পারি, b1 সেটা কত হয়ে যাবে, মিউ নট বাই 4 পাই আই থিটা বাই সেন্টার থেকে কত ডিস্টেন্স রয়েছে 3r, দেখো 3r, এখান থেকে এটা r, তারপর এখান থেকে এইটুকু r, আবার এখান থেকে এইটুকু r, 3r। এর ডাইরেকশন ক্লকওয়াইজ মানে ম্যাগনেটিক ফিল্ডে যাবে ইনওয়ার্ড, তাহলে ক্রস দিয়ে ডিনোট করা হয়। b2 ওটা দেখো অ্যান্টি ক্লকওয়াইজে আছে, তার মানে ওটা হয়ে যাবে পজিটিভ, আই থিটা বাই ডিস্টেন্স কত এখানে 2r, পজিটিভ মানে ডট দিয়ে রিপ্রেজেন্ট করা হয় পারপেন্ডিকুলারলি আউটওয়ার্ড। b3 এটাও দেখো ক্লকওয়াইজ আছে, ক্লকওয়াইজ মানে নেগেটিভ, পারপেন্ডিকুলারলি ইনওয়ার্ড, মিউ নট বাই 4 পাই আই থিটা বাই আর, ইনওয়ার্ড মানে ক্রস। ঠিক আছে, তাহলে নেট ম্যাগনেটিক ফিল্ড বি সেটা কত হয়ে যাবে, এবার দেখো কি কমন, মিউ নট আই থিটা বাই 4 পাই আর কমন, মিউ নট আই থিটা বাই 4 পাই আর কমন, তাহলে কি কি থাকলো, দেখো ক্রসে কি কি রয়েছে 1/3 আর এখানে 1, তাহলে 1/3 প্লাস 1, ইনওয়ার্ড কোন দুটো রয়েছে এটা আর এটা, তাহলে এই দুটো অ্যাড হয়ে গেল, এটা অপোজিট ডাইরেকশন, তাহলে এটা মাইনাস হয়ে যাবে, মাইনাস কত পড়ে থাকবে হাফ। ঠিক আছে, তাহলে মিউ নট আই থিটা বাই 4 পাই আর এই টুকে যদি ক্যালকুলেশন করি এলসিএম হয়ে যাবে 6, 3 2 যা 6 প্লাস 6 মাইনাস 3, তাহলে এটা হয়ে গেলো 5/6, তাহলে অ্যান্সার হয়ে গেলো মিউ নট বাই 4 পাই, মিউ নট বাই 4 পাই 5 আই থিটা বাই 6। ঠিক আছে, 5 আই থিটা বাই 6 আর হবে 6r। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল কারেক্ট অপশান, অপশান বি হচ্ছে কারেক্ট অপশান। আশা করি বোঝা গেছে। পরের কোশ্চেনে চলে যায়, আজকের পরের কোশ্চেন নাম্বার 5 হচ্ছে এটাও একটা ভালো কোশ্চেন, ট্রাই করো, তোমাদের টাইমার স্টার্ট করে দিয়েছি, ট্রাই করো কি বলেছে, আ লং, আচ্ছা তার আগে আমি এখানে একটু কালারটা চেঞ্জ করে নিই, হ্যাঁ, আ লং ওয়্যার ক্যারিং আ স্টেডি কারেন্ট ইজ বেন্ট ইনটু আ সার্কুলার লুপ অফ 1 টার্ন, তখন ম্যাগনেটিক ফিল্ড সেন্টারে বলেছে বি, তারপর সেটাকে বেন্ড করে এন টার্নস করা হলো, তাহলে সেন্টারে ম্যাগনেটিক ফিল্ড কত হবে, এন টার্নসের জন্য কত হবে, একটা লুপের জন্য বলেছে বি, তাহলে এন টার্নসের জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হয়ে যাবে। তো তোমাদের সময় শেষ হয়ে গেল, দেখে নিই কারেক্ট অপশান বলছে অপশান বি, এন স্কোয়ার বি। কীভাবে করবে, তো দেখো যখন একটা লুপ 1 লুপ, তখন কি হবে 2 পাই r1, সার্কামফারেন্সটা টোটাল বা লেন্থ অফ দ্য ওয়্যারের সাথে সেম হবে, কেননা ইনিশিয়ালি ওটা একটা স্ট্রেট ওয়্যার ছিল। তো একটা লুপের জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হবে, b1 কত হবে, মিউ নট আই বাই 2r1। ঠিক আছে, এর ভ্যালু বলে দিয়েছে বি, সেটা শেষে লিখব। এবার এন লুপের জন্য কত হয়ে যাবে, n ইন্টু 2 পাই r2 ইকুয়াল টু n, এর জন্য ম্যাগনেটিক ফিল্ড কত হয়ে যাবে, b2 ইকুয়াল টু মিউ নট ni বাই 2r2। ঠিক আছে, আচ্ছা তো এবার আমাকে b2টা বার করতে হবে। ঠিক আছে, তাহলে b1 বাই b2 করে দিই, b1 বাই b2 করলে কি হয়ে যাবে, b1 বাই b2 করলে দেখো মিউ নট আই বাই 2 কেটে গেল, তাহলে b1 এর জন্য থাকলো 1 বাই r1 বাই n বাই r2, তাহলে r2 ওপরে চলে গেল, r2 বাই r1 ইন্টু 1 বাই n। ঠিক আছে, এবার r2 বাই r1 কীভাবে বার করবে, এই দুটো ইকুয়েশনকে নাও। ঠিক আছে, তাহলে 2 পাই r1 ইকুয়াল টু n ইন্টু 2 পাই r2, তাহলে r2 বাই 2 পাই কেটে গেল, r2 বাই r1 কত হয়ে যাবে, r2 বাই r1 হয়ে যাবে 1 বাই n, তাহলে 1 বাই n হয়ে গেল 1 বাই n স্কোয়ার। ঠিক আছে, এবার b1টা হচ্ছে, b1 এর ভ্যালু কত দেওয়া আছে, b দেওয়া আছে, তাহলে এটাকে b লিখে দাও, b1 এর ভ্যালু b দেওয়া আছে, তাহলে এটাকে b লিখে দাও, তাহলে b2 কত হয়ে গেল n স্কোয়ার b2 হয়ে গেল n স্কোয়ার b, তাহলে কারেক্ট অপশান হয়ে গেল অপশান বি। ঠিক আছে, বোঝা গেছে আশা করি। তাহলে এই হলো আজকের 5টা কোশ্চেন এই চ্যাপ্টার থেকে।
এরপরে রয়েছে তোমাদের জন্য দুটো হোমওয়ার্ক কী কী হোমওয়ার্ক দেখে নাও। কোশ্চেন নাম্বার 1 হোমওয়ার্ক কোশ্চেন নাম্বার 1 হচ্ছে এটা বলেছে কি রেডিয়াস অফ আ সার্কুলার কারেন্ট ক্যারিং কয়েল বলেছে আর অ্যাট হোয়াট ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ দ্য কয়েল অন ইটস অ্যাক্সিস দ্য ইন্টেন্সিটি অফ ম্যাগনেটিক ফিল্ড উইল বি 1/2√2 টাইমস দ্যাট অ্যাট দ্য সেন্টার। ঠিক আছে, তো ট্রাই করবে এটা। কোশ্চেন নাম্বার 1 ট্রাই করবে, বলেছে কি বি অ্যাট দ্যাট পয়েন্ট, সাপোজ দ্যাট পয়েন্ট অ্যাট এ ডিস্টেন্স এক্স ফ্রম সেন্টার। ঠিক আছে, তাহলে বি অ্যাট দ্যাট পয়েন্ট কি বলেছে উইল বি ইকুয়াল টু 1/2√2 টাইমস বি অ্যাট সেন্টার। ঠিক আছে, তাহলে এটা ট্রাই করবে। এরপরে কোশ্চেন নাম্বার 2 রয়েছে তোমাদের জন্য হোমওয়ার্ক। কোশ্চেন নাম্বার 2 হচ্ছে এটা রেক্ট্যাঙ্গুলার লুপ ক্যারিং আ কারেন্ট আই is situated near a long straight wire such that the wire is parallel to one of the sides of the loop and is in the plane of the loop. If a steady current I is established in the wire, the loop will. তাহলে এই কেসে কী হবে, লুপটা টোটাল লুপটা ওয়্যারের দিকে মুভ করবে নাকি ওয়্যার থেকে দূরে চলে যাবে, কি হবে সেটাই তোমাকে এখানে খুঁজে বার করতে হবে। 4টে অপশান রয়েছে সেই টার্মসেই, রিমেইন স্টেশনারি, মুভস টুয়ার্ডস দ্য ওয়্যার, মুভ অ্যাওয়ে ফ্রম দ্য ওয়্যার, রোটেট, হোয়াট উইল হ্যাপেন। ঠিক আছে, তো এই দুটো কোশ্চেন ট্রাই করবে এবং কারেক্ট অপশান খুঁজে পাওয়ার চেষ্টা করবে, যাদের সলিউশন বলে দেওয়া হবে তোমাদের নেক্সট সেশনের ভিডিওতে। ঠিক আছে, তো আশা করি তোমরা সকলেই ট্রাই করবে। ঠিক আছে, এরপরে আমি যে ব্যাপারে প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি টিউশনের ব্যাপারে, তো তারই স্লাইড রয়েছে যেটা নিয়ে আমি বেশি কিছু বলবো না, বারবার একই জিনিস বলবো না। ঠিক আছে, জাস্ট একটু দেখে নাও। তো তোমরা যদি অনলাইন টিউশন নিতে কেউ ইচ্ছুক থাকো, ভিডিও দেখার পরে তোমাদের যদি মনে হয় যে নিট লেভেলে প্রিপারেশনের জন্য টিউশন দরকার, তো আমি অনলাইন টিউশন প্রোভাইড করি। তোমরা তার জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, যেখানে 1-to-1 টিউশন দেওয়া হয় এবং গ্রুপ টিউশনে ম্যাক্সিমাম আমি 6 জন স্টুডেন্টকে অ্যালাউ করি। ঠিক আছে, যেখানে এই সমস্ত কিছু করানো হয় খুব যত্ন সহকারে। তো তোমরা যদি নিতে ইচ্ছুক হও তাহলে তোমরা এই নম্বরে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা আজকের সেশন দেখে এনজয় করেছো। কিপ ওয়াচিং, থ্যাংক ইউ এভরিওয়ান।